স্টুডেন্টস, আমরা কেমিক্যাল বন্ডিং এর বেসিক ইন্ট্রোডাকশন সম্পর্কে বলেছি এর আগের ক্লাসে। কি ধরনের বন্ড হয়, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, মেটালিক বন্ড, এগুলো সম্পর্কে আমার বেসিক ইন্ট্রোডাকশন ছিল যে কীভাবে বন্ডগুলো গঠিত হয় সেগুলো সম্পর্কে। এই ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেনলি লুইস স্ট্রাকচার কীভাবে অঙ্কন করা। ওকে, তো আমরা কতগুলো স্টেপ দেখবো, কতগুলো স্টেপ ফলো করতে হবে। ওকে, অ্যাকর্ডিং টু দ্য স্টেপস আমরা বলবো লুইস স্ট্রাকচার সম্পর্কে। ওকে, তো লুইস স্ট্রাকচার প্রথমে জিএন লুইস কেমিস্ট, তিনি এই লুইস স্ট্রাকচার দিয়েছিলেন বেস্ট অন অক্টেট রুল, এবং তিনিই প্রথম এই অক্টেট রুলটা তিনি প্রথম প্রপোজ করেছিলেন। অক্টেট রুলটা কি না, অক্টেট রুলটা হচ্ছে অবশ্যই যে যে কোনো কেমিক্যাল বন্ডিংয়ের জন্যে যেটা মেন প্রয়োজন সেটা হচ্ছে যে অ্যাটমগুলো মেনলি তাদের অষ্টক পূর্তি ঘটাবে, অর্থাৎ তাদের আউটার সেলটা যেন নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়। যেটা ইনার্ট গ্যাসগুলো যেরকম স্টেবল ইনার্ট গ্যাসগুলো হয়, যাদের বাইরের পক্ষে 8টা ইলেকট্রন থাকে, তো ওদের ক্ষেত্রেও ওরা এরকমভাবে বন্ডটা গঠন করতে চাইবে যাতে করে তাদের আউটার অরবিটগুলোতে 8টা ইলেকট্রন থাকে। ওকে, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা দুটো হলেই চলবে, সেটা ডুপ্লেট বলা হয়। তো আদার দেন হাইড্রোজেন সবার ক্ষেত্রে 8টা থাকবে বাইরের কক্ষে। ওকে, মানে অষ্টক পূর্তি গঠনের তারা চেষ্টা করবে। তো এইটার উপর বেস করেই লুইস স্ট্রাকচার আপনি অঙ্কন করেছিলেন। লুইস স্ট্রাকচার অঙ্কন করার আগে আমি লুইস সিম্বলটা একটু বলি। লুইস সিম্বলটা কীরকম, জাস্ট ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে আমরা ডট দিয়ে দেখাবো। তারপরে আমরা যদি বলি বোরন, ওকে, বোরনের বাইরের পক্ষে আমরা যদি 3টা ইলেকট্রন থাকে, তাহলে সেই 3টা ইলেকট্রনকে, ভ্যালেন্স ইলেকট্রনকে আমরা এইভাবে ডট দিয়ে দেখাবো। যেমন আমরা যদি কার্বনের বাইরের পক্ষে 4টা ইলেকট্রন থাকে, তাহলে সেই 4টা ইলেকট্রনকে আমরা এইভাবে দেখাবো, ডট দিয়ে দেখাবো। এটা হচ্ছে লুইস স্ট্রাকচার, লুইস সিম্বল। আমি বলতে স্ট্রাকচার বলবো না, একটা অ্যাটমের ক্ষেত্রে এটা লুইস সিম্বল। লুইস স্ট্রাকচার হচ্ছে একটা বন্ডিং স্টেটে যখন থাকবে, একটা কেমিক্যাল বন্ড তৈরি করে যখন, সেই অবস্থায় তার যে স্ট্রাকচারটা সেটাকে লুইস স্ট্রাকচার বলবো। যেমন ফর এক্সাম্পল আমি যদি হাইড্রোজেন ওয়াটারের H2O এর যদি লুইস স্ট্রাকচার দেখি, আমরা পরে বলছি কীভাবে আঁকবো, বাট আমি ফর এক্সাম্পল যদি বলি H2 এর লুইস স্ট্রাকচার এরকম টাইপের হয়, এরকম। ওকে, তো আমরা যখন দেখি যে অক্সিজেন তার পাশে 2, 2, 4, 2, 6, তার আরেকটা অনুপাত 8, এভাবে কিন্তু 8টা ইলেকট্রন তার চারপাশে থাকবে, এবং হাইড্রোজেন তার পাশে 2টো ইলেকট্রন, একটা বন্ড মানে 2টো ইলেকট্রন। ওকে, সিমিলারলি আমরা যদি NH3 বলি, অ্যামোনিয়া, এর যে লুইস স্ট্রাকচার সেটা কিন্তু আমরা N এবং এর সঙ্গে 3টে H থাকে। আমরা দেখতে পাচ্ছি 3 দুগুণে 6, 2, 2, 4, 2, 6, আর 2টো লোন পেয়ার এখানে থাকে। ওকে, সিমিলারলি আমরা যদি অক্সিজেন দেখি O2, O ডবল বন্ড O, 2 দিয়ে 4, 2, 6, 2, 8, 2 দিয়ে 4, 2, 6, 2, 8। এইভাবে আমরা লুইস ডটগুলোকে আঁকতে পারবো, লুইস স্ট্রাকচারটাকে আঁকতে পারবো যে কোনো মলিকুলের ক্ষেত্রে। এবং সেই লুইস স্ট্রাকচার আঁকার জন্য কয়েকটা আমরা স্টেপ ফলো করতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে আঁকতে। ওকে, আমরা প্রথমে স্টেপগুলো 1 বাই 1 ডিসকাস করি, তারপরে আমরা একসঙ্গে দেখবো যে কীভাবে সেই স্টেপগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো আমরা বলতে পারি ড্রয়িং অফ লুইস স্ট্রাকচার। ড্রয়িং অফ লুইস স্ট্রাকচার কতগুলো স্টেপ আমরা ফলো করব। যেমন স্টেপ 1 আমি যদি বলি, স্টেপ 1 কি করতে হবে, আমাকে টোটাল নাম্বার অফ যে ভ্যালেন্স ইলেকট্রন সেটা আমাকে বলতে হবে। ওকে, স্টেপ 1 আমি যদি বলি, that is to determine the number of valence electron. The number of valence electron. ওকে, যেমন ফর এক্সাম্পল আমরা যদি H2 এর ক্ষেত্রে দেখি, H2 এর ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রনকে কীভাবে নির্ণয় করবো, না দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেনের বাইরে, প্রত্যেকটা হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা করে থাকে, দুটো হাইড্রোজেনের জন্য করতে হবে 2টো, আর অক্সিজেনের বাইরের কক্ষে হচ্ছে কটা থাকে, অক্সিজেনের বাইরের কক্ষে থাকে 4টা, 6টা থাকে, অক্সিজেন 8, তার বাইরের কক্ষে থাকে 6টা, 2 + 6, টোটাল কত আছে, টোটাল 8টা হচ্ছে যে ভ্যালেন্স ইলেকট্রন, টোটাল 8টা ভ্যালেন্স ইলেকট্রন থাকবে H2 এর ক্ষেত্রে। এটা আমরা ফার্স্ট স্টেপ থাকবে, যে মলিকুলটা, ওকে, বা হ্যাঁ, যে মলিকুলটার আমরা লুইস স্ট্রাকচার আঁকতে চাইবো, আমরা দেখব তার যে করেসপন্ডিং অ্যাটমগুলো রয়েছে তাদের ভ্যালেন্স তাহলে মোট কতগুলো ইলেকট্রন রয়েছে, এটা ফার্স্ট স্টেপ।
সেকেন্ড স্টেপ আমরা, আচ্ছা এই ভ্যালেন্সিয়াল ইলেকট্রন আমরা কীভাবে পাবো? সাধারণত যে যত নম্বর গ্রুপে রয়েছে এলিমেন্টটা, যেমন যেমন সবাই নাইট্রোজেন 5th গ্রুপে রয়েছে, তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন আমরা 5। ডাইরেক্টলি আমরা এখান থেকে বুঝতে পারবো, পেরিয়ডিক টেবিল যদি আমরা অবস্থান জানি তাহলে ডাইরেক্টলি বলতে পারবো। অথবা আমরা যেরকম জানি 2+8+8 এভাবে করা হয়, বাট সেগুলো সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বাট দিস ইজ মোর বেটার, যে যদি আমরা জানি যে এটা কোন গ্রুপে রয়েছে, কোন গ্রুপ নাম্বারটা যদি আমি জানি করসপন্ডিং অ্যাটমটা, তাহলে আমরা তার বাইরের পক্ষে ইলেকট্রনের সংখ্যাটা বলে দেবো। যেমন অক্সিজেনের বাইরের পক্ষে ইলেকট্রন সংখ্যা 6, কারণ এটা 6th গ্রুপ এলিমেন্ট। তো এইভাবে আমরা কিন্তু বাইরের পক্ষে ইলেকট্রনটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি। ওকে, তো নেক্সট স্টেপ 2তে আমরা কি করবো? স্টেপ 2তে যেটা আমরা করবো সেটা হচ্ছে যে এই সেন্ট্রাল অ্যাটমটাকে আমাকে চুজ করতে হবে। কারণ আমরা এখন দেখলাম যেমন H2 এর ক্ষেত্রে এখানে H ছিল আর দুপাশে O ছিল, তাহলে Hটা কি এখানে সেন্ট্রাল অ্যাটম। তাহলে আমাকে যেটা দেওয়া থাকবে, যে যে সিম্পল সংকেতটা দেওয়া থাকবে, সেই সংকেত থেকে আমরা বুঝবো কি করে কোনটা সেন্ট্রাল অ্যাটম। আমার সেকেন্ড স্টেপটা হবে আমাকে সেন্ট্রাল অ্যাটমটা চুজ করতে হবে। ওকে, তাহলে স্টেপ 2 আমি বলতে পারি, স্টেপ 2 আমি বলতে পারি ডিটারমাইন দ্য সেন্ট্রাল অ্যাটম। ডিটারমাইন দ্য সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম, কিন্তু সেন্ট্রাল অ্যাটমটা কীভাবে চুজ করা হবে? না, সেন্ট্রাল অ্যাটমটা সেভাবে চুজ করা হবে, প্রথমে ফার্স্ট দেখতে হবে যে কার বন্ডিং ক্যাপাসিটি সবচাইতে বেশি আছে। যে অ্যাটমটার বন্ডিং ক্যাপাসিটি সবচাইতে বেশি থাকবে, সেটা কি হবে? সেন্ট্রাল অ্যাটম। যেমন H2O এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের বন্ডিং ক্যাপাসিটি বেশি। বন্ডিং ক্যাপাসিটি বেশি মানে তার বাইরের পক্ষে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা বেশি হবে। বন্ডিং ক্যাপাসিটি বেশি মানে হচ্ছে মোর নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অ্যাটমটা, মোর নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন হি মিন্স ভ্যালেন্স ইলেকট্রন। ওকে, এটা হচ্ছে বন্ডিং ক্যাপাসিটি ফার্স্ট। সেকেন্ড আমরা যেটা দেখবো, অবশ্যই সেটাকে মোর ইলেকট্রোনেগেটিভ হতে হবে, আদার্সগুলোর থেকে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হতে হবে, বেশি তড়িৎ ঋণাত্মক সম্পন্ন ইলেকট্রোনেগেটিভ। যেমন আমরা H2 এর ক্ষেত্রে দেখলাম, H2O যদি আমরা এই এক্সাম্পলটাকে নিয়ে চলছি আপাতত, H2 এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে অক্সিজেনের কি, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হাইড্রোজেনের থেকে, এবং শুধু তাই না, অক্সিজেনের বন্ডিং ক্যাপাসিটি বেশি, কারণ অক্সিজেনের বাইরের পক্ষে 6টা ইলেকট্রন রয়েছে ব্যালেন্সে। ওকে, দিস ইজ দ্য স্টেপ 2। স্টেপ 3তে আমরা কি করবো? স্টেপ 3তে আমরা যেটা করবো, আমরা একটা অ্যাপ্রক্সিমেট ডায়াগ্রাম অঙ্কন করবো। অ্যাপ্রক্সিমেট ডায়াগ্রাম মানে যেমন H2O, তাহলে H2 এর ক্ষেত্রে আমরা প্রথমে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে O, তার দুপাশে এইচগুলোকে রাখবো এরকমভাবে। ওকে, তো এইটা একটা অ্যাপ্রক্সিমেট স্ট্রাকচার, এবং অবশ্যই যদি H O এবং H এদের মধ্যে কোনো বন্ডিং গঠন হতে চায়, তো মিনিমাম তো একটা সিঙ্গেল বন্ড থাকবেই। তো প্রথমে আমরা এটা দেবো, মিনিমাম এই সিঙ্গেল বন্ডটা আমরা দিয়ে দেবো। তারপরে আমরা কি করবো? তারপরে আমরা দেখবো যে কত, যেমন এখানে যদি আমি H2 এর ক্ষেত্রে দেখি, H2 এর ক্ষেত্রে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন ছিল টোটাল। প্রথমে আমি ক্যালকুলেট করছি স্টেপ 1-এ 8টা ভ্যালেন্স ইলেকট্রন ছিল। এবার আমরা যতগুলো বন্ড দেবো কী হবে, ততগুলো কি করতে হবে, ততগুলো আমাকে সাবট্রাক্ট করতে হবে, সাবট্রাক্ট দ্য নাম্বার অফ ইলেকট্রন। ওকে, কনজিউমড ফর ফর্মিং সিঙ্গেল বন্ড। তাহলে আমাকে স্টেপ 3-টে যেটা করতে হচ্ছে, প্রথমে আমাকে কী করতে হচ্ছে, একটা রাফ ডায়াগ্রাম আঁকতে হচ্ছে, এবং এই রাফ ডায়াগ্রামটাতে কতগুলো সিঙ্গেল বন্ড হয়েছে দেখতে হবে। মানে কি রাফ ডায়াগ্রাম আঁকছি মানে H এর মধ্যে একটা তো মিনিমাম বন্ডিং রয়েছে অবশ্যই। তাহলে ফার্স্ট আমরা সিঙ্গেল বন্ড দেবো, কোনো রকম ডবল বন্ড ট্রিপল বন্ডের দিকে যাবো না, জাস্ট আমরা অ্যাটমগুলোকে অ্যারেঞ্জ করে সিঙ্গেল বন্ড দিয়ে দেবো। সিঙ্গেল বন্ড দেওয়ার পর আমরা কি দেখবো? আমরা দেখবো যে কতগুলো আর ইলেকট্রন বাকি রয়েছে। একটা সিঙ্গেল বন্ড কতগুলো করে ইলেকট্রন টেক করবে? দুটো করে, তার দুটো 4টে ইলেকট্রন অলরেডি খরচ হয়ে গেছে। তাহলে বাকি কতগুলো ইলেকট্রন রয়েছে? এখান থেকে 4 সাবট্রাক্ট করলে 4টা। তাহলে সেই 4টা ইলেকট্রন আমরা ডিস্ট্রিবিউট করবো, কাকে ডিস্ট্রিবিউট করবো? অ্যাজ এ লোন পেয়ার ডিস্ট্রিবিউট করবো। কাকে করবো? যার অষ্টকপূর্তি ঘটেনি। তাহলে এখানে যদি আমরা দেখি যে হাইড্রোজেন তো দ্বৈতপূর্তি ঘটলে যথেষ্ট, ডুপ্লেট ঘটলে যথেষ্ট, তাহলে হাইড্রোজেনের অলরেডি দ্বৈতপূর্তি ঘটে গেছে, কারণ হচ্ছে সিঙ্গেল বন্ড আছে। কিন্তু অক্সিজেনের অষ্টকপূর্তি ঘটেনি, কারণ 2 2 4টা ইউজ হয়েছে, আর 4টা তাহলে হলে তো অষ্টক হবে, তার মানে সেই 4টা কি, এই 4টা কি অক্সিজেনের আশেপাশেই থাকবে, ওকে, তাহলে এইখানে দেখে আমরা বুঝলাম যে এটা মোটামুটি অষ্টকপূর্তি হয়েছে। তাহলে এটা হচ্ছে স্টেপ 3-তে কাজ। তো স্টেপ 4-এ আমাকে কি করতে হবে?
যেটা আমি এটি এই ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি স্টেপ 4। স্টেপ 3 হচ্ছে আমাকে কি করতে হচ্ছে যে একটা রাফ ডায়াগ্রাম আঁকতে হচ্ছে। আর স্টেপ 4 হচ্ছে যে আমাকে এগুলো এই বাকি ইলেকট্রনগুলো সাবট্রাক্ট করার পরে বাকি ইলেকট্রনগুলো ডিস্ট্রিবিউট করতে হবে। ওকে, এইবার আমরা কি করব যে যদি দেখি যে সেন্ট্রাল অ্যাটমটার অষ্টকপূর্তি ঘটে গেছে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি সেন্ট্রাল অ্যাটমটার অষ্টকপূর্তি না ঘটে তখন আমাকে আরও কিছু কাজ করতে হবে। ওকে, তো সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে কীভাবে সেটা করতে হবে, ডবল বন্ড কীভাবে গঠিত হবে, দুটো এক্সাম্পল নিলে বুঝতে পারবো। ওকে, তো ফর এক্সাম্পল যেমন আমরা যদি একটা এক্সাম্পল নিই, ক্লোরোফর্মের যদি এক্সাম্পল নিই CH CL3 যদি আমরা দেখি CH CL3 ক্ষেত্রে কোনটা সেন্ট্রাল অ্যাটম হবে? সেন্ট্রাল অ্যাটম এখানে অবশ্যই হাইড্রোজেনই হবে, কার্বনই হবে সেন্ট্রাল অ্যাটম। কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি এবং কার্বনের বন্ডিং ক্যাপাসিটিও বেশি। ক্লোরিনের যদি ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি, বাট ক্লোরিনের বন্ডিং ক্যাপাসিটি অনেক কম। ওকে, তাহলে কার্বনের বন্ডিং ক্যাপাসিটি অনেক বেশি ক্লোরিনের থেকে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কার্বনটাকে সেন্ট্রাল অ্যাটম ধরবো। কার্বনকে যখন সেন্ট্রাল অ্যাটম ধরি তাহলে বাকি অ্যাটমগুলো কী করবো? বাকি অ্যাটমগুলোকে জাস্ট এইভাবে অ্যারেঞ্জ করছি, HCl CL CL। ওকে, তাহলে মিনিমাম একটা করে বন্ড বন্ড তৈরি হয়েছে। আচ্ছা, তার আগে কী করতে হবে? আমাদের টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনটাকে স্টেপ 1 কী করতে হতো? টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনটা দেখতে হবে কতগুলো। তাহলে কার্বনের জন্য হচ্ছে 4টা বাইরের পক্ষে, হাইড্রোজেন হচ্ছে 2টা, আর ক্লোরিনের বাইরের দিকে 7টা করে, 3 7 21। এটা কত হচ্ছে? 21। হাইড্রোজেন একটা, সরি বাইরের পক্ষে 21 থেকে 22, 22 সাথে 26, 26। 26টা ইলেকট্রনের মধ্যে কটা ইউজ হয়েছে? 1 2 3 4টা ইউজ হয়ে গেছে। তাই 4টা যদি ইউজ হয় তাহলে এখান থেকে 4 বার, তার মানে বাকি কতগুলো রয়েছে? বাকি রয়েছে, সরি 4টা বর্ণনা 8টা, তাহলে বাকি রয়েছে 18টা। 4টা বর্ণনা 8টা ইলেকট্রন ইউজ হয়েছে, তাহলে বাকি হয়েছে 18টা। তাহলে 18টা ইলেকট্রন আমরা কি করবো? যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে কি, হাইড্রোজেনের ক্ষেত্রে অষ্টকপূর্তি তো ঘটেনি, তাহলে হাইড্রোজেন দ্বৈতপূর্তি ঘটে, এটা অলরেডি হয়ে গেছে। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে অষ্টকপূর্তি ঘটা জরুরি, তাই ক্লোরিনের ক্ষেত্রে এখানে 2টো রয়েছে, 2টো ইলেকট্রন অলরেডি রয়েছে বন্ডিংয়ের জন্য। তাহলে বাকি 6টা দিতে হবে, 2 2 4 2 6। এখানে দিতে হবে 6টা, 2 2 4 2 6। এখানে দিতে হবে 6টা, 2 2 4, দেখো তো 318 ইউজ হয়ে গেল। এইবার দেখতে হবে যে সেন্ট্রাল অ্যাটমটার ক্ষেত্রে কি হয়েছে, সেন্ট্রাল অ্যাটমটা অষ্টকপূর্তি ঘটেছে কি ঘটেনি। 1 2 3 4 4 2 8, সেন্ট্রাল অ্যাটমটা অষ্টকপূর্তি ঘটে গেছে, মানে এটার যে স্ট্রাকচার, লুইস স্ট্রাকচার আমরা কমপ্লিট করে ফেলেছি। বাট যদি আমি আরেকটা এক্সাম্পল নিই, সেটা হচ্ছে CH2O। ওকে, CH2 এক্সাম্পলটা নিলে বোঝা যাবে। CH2 এর ক্ষেত্রে কি হবে যদি আমরা এর এক্সাম্পলটা নিই? এখানে সেন্ট্রাল অ্যাটম C অবশ্যই, বাট আর কি আছে? হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন সবাই এইভাবে সাজাই। তাহলে প্রথমে আমরা কী করবো? একটা করে অবশ্যই বন্ড দেবো। তার আগে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনটা ক্যালকুলেট করতে হবে। তাহলে 4, 2টা হাইড্রোজেন 2 প্লাস 8, 8 4 12, 12 2 14, 40, 14টা হচ্ছে। অক্সিজেন 12টা, অক্সিজেন টোটাল হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 8, কিন্তু বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 6, তাহলে 6 4 10 2 12, তাহলে বাইরের টোটাল 12টা ইলেকট্রন। ওকে, তাহলে 12টা কটা ইউজ হয়েছে? 1 2 3, কিন্তু 6টা ইউজ হয়ে গেছে। কটা পড়ে থাকছে? 6টা পড়ে থাকছে। এই 6টা কে পাবে? প্রথমত হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন তো অষ্টকপূর্তি ঘটে যাবে, দ্বৈতপূর্তি অলরেডি ঘটে গেছে। তাহলে 6টা ইলেকট্রন কাকে যেতে হবে? অক্সিজেনের কাছে যেতে হবে। 2 2 4 6, তাহলে 6 আর 2 8, অক্সিজেন অষ্টকপূর্তি ঘটে গেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কার্বন অষ্টকপূর্তি ঘটেনি, 2 2 4 2 6, দুটো ইলেকট্রন এখন লাগবে। তখন কি হবে? এইখান থেকে যে ইলেকট্রন, একটা ইলেকট্রন পেয়ার কি হবে? এখানে ট্রান্সফার হয়ে যাবে। যে ইলেকট্রন পেয়ারটা কার্বন এবং অক্সিজেন দুজনেই নিয়ে চলবে, দুজনেই ভাগ করে নেবে, দুজনেই শেয়ার করবে। তখন এই দুটো ইলেকট্রন আরেকটা বন্ড তৈরি করবে, যেটা ডবল বন্ড। তার মানে এর করেসপন্ডিং যে স্ট্রাকচারটা হবে সেটা হচ্ছে H এবং C, ডবল বন্ড O C। ওকে, তাহলে আমাদের স্টেপগুলো কি হলো? ভেরি সিম্পল। প্রথমে আমাকে কি দেখতে হচ্ছে? আমি যদি সামারাইজ করি স্টেপগুলোকে, তাহলে প্রথমে আমাকে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন দেখতে হচ্ছে। নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন দেখার পরে সেন্ট্রাল অ্যাটমটাকে চুজ করতে হচ্ছে, বা সেন্ট্রাল অ্যাটমের আশেপাশে অ্যাটমগুলোকে অ্যারেঞ্জ করতে হচ্ছে, দিয়ে সিঙ্গেল বন্ড করতে হচ্ছে। এই সিঙ্গেল বন্ডে কতগুলো ইলেকট্রন ইউজ হয়েছে সেটা দেখতে হবে, দিয়ে সেটা বাদ দিতে হবে। আর রিমেনিং ইলেকট্রনগুলো দেখতে হবে যে কোন কোন অ্যাটমগুলোর অষ্টকপূর্তি ঘটেনি, সেই অ্যাটমগুলোতে অ্যাজ এ লোন পেয়ার হিসেবে থাকবে। তারপরে দেখতে হবে সেন্ট্রাল অ্যাটমটা, সেটা করার পরে দেখতে হবে লাস্টের সেন্ট্রাল অ্যাটমটা তার অষ্টকপূর্তি ঘটেছে কি ঘটে না।
যদি অষ্টক পূর্তি ঘটে যায় তাহলে ফিনিশ লুইস স্ট্রাকচার, যদি না ঘটে তখন দেখতে হবে আশেপাশে কোনো ইলেকট্রন পেয়ার আছে কিনা যা দিয়ে ওই সেন্ট্রাল অ্যাটমটা তার সঙ্গে শেয়ার করতে পারবে। শেয়ার করতে পারে তাহলে ডবল বন্ড সৃষ্টি হবে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা লুইস স্ট্রাকচার আঁকতে পারবো। ওকে, কিন্তু লুইস স্ট্রাকচারের একটা ফল্ট রয়েছে, সেটা হচ্ছে লুইস স্ট্রাকচার থেকে আমরা অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যাল শেপ পাবো না। কোনো কোনো মলিকুলারে আমরা জিওমেট্রিক্যাল শেপ পাবো না, এখানে আমরা শুধু প্লেন দেখতে পাচ্ছি। বাট কারো কারো ট্রিয়াঙ্গুলার, কারো কারো পিরামিডাল আর বাইপিরামিডাল শেপ রয়েছে, তো সেই শেপগুলো আমরা টেট্রাহেড্রাল, তো সেই শেপগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো না। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে দেখবো আরও কিছু স্ট্রাকচার দেখবো, লুইস স্ট্রাকচার, এবং যেখান থেকে আমরা দেখবো যে রেজোনেন্স স্ট্রাকচার কী করে গঠিত হয়। ওকে, থ্যাংক ইউ।